বঙ্গভবন রাষ্ট্রপতির প্রাসাদ ছিল স্বাভাবিক, রাজকীয় এবং মনোরম। অস্বাভাবিকতা কিংবা আতঙ্কের কিছুই দৃশ্যত চোখে পড়ছিল না। বঙ্গভবনের গেটেই নজরে পড়ল বিডিআর এর সশস্ত্র সৈনিকরা পজিশন নিয়ে আছে। মিলিটারি সেক্রেটারির কামরায় কর্নেল মান্না ও মেজর মালেককে বসিয়ে আমি ও নূর গিয়ে ঢুকলাম প্রেসিডেন্টের কামরায়। সেখানে প্রেসিডেন্টের সাথে জেনারেল ওসমানী ও কর্নেল রশিদকে আলাপরত অবস্থায় পেলাম। হুদা ব্যস্ত ছিল নোট নেয়ায়। আমরা ঢুকতেই তারা জানতে চাইলেন ক্যান্টনমেন্টের অবস্থা কি। আমি বিস্তারিত সবকিছু খুলে বলে জানালাম, ব্রিগেডিয়ার খালেদের নেতৃত্বেই ঘটেছে সবকিছু। তাদের সবার তরফ থেকে 4টি দাবি নিয়ে এসেছেন কর্নেল শানাফ এবং মেজর মালেক। এরা দুজনেই জেনারেল ওসমানীর কাছে বিশেষভাবে পরিচিত, তাই নাম শুনতাই ক্রোধে ফেটে পড়লেন। ও সোল্ড চায়ে গাইবে চায়ের অ্যালজিয়ান টু খালেদ। জবাবে আমি বললাম, স্যার, মানুষের চরিত্র বেশিরভাগ ক্ষেত্রেই পরিবর্তনশীল, এ নিয়ে ভাববার অবকাশ নেই। এখন বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে মূল সমস্যা নিয়েই ভাবতে হবে। সবাই আমাদের অভিমত কি সেটা জানতে চাওয়ায় নূর ও আমার পক্ষ থেকে আমি আমাদের অভিমত জানালাম। প্রথমত, আমি মনে করি ব্রিগেডিয়ার খালেদ এবং তার দোসরদের এই পুটকেইচ কখনোই দীর্ঘস্থায়ী হতে পারে না। সামরিক শক্তির দিক দিয়ে আমরাই বেশি শক্তিশালী। জনগণ এবং সৈনিকরা যখন তাদের আসল উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবে তখন এই দাতা তাদের কাছে গ্রহণযোগ্যতা হারাবে। শুধু তাই নয়, তখন তারা এর বিরোধিতা করার জন্য মানসিকভাবে প্রস্তুত হবে। কিছু ঠিক এই মুহূর্তে আমাদের তরফ থেকে কোন প্রকার সামরিক অভিযানের তৎপরতা হবে আত্মঘাতী। তাদের আসল চেহারা উন্মোচিত হওয়ার আগে কোন প্রকার সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়লে দেশের জনগণ এবং বিভিন্ন সেনানিবাসের সৈনিকরা দ্বিধা বিভক্ত হয়ে পড়বে, ফলে দেশে এক ভয়াবহ রক্তক্ষয়ী গৃহযুদ্ধের সূচনা ঘটবে। জনগণ এটাকে শুধুমাত্র সামরিক বাহিনীর আভ্যন্তরীণ ক্ষমতার লড়াই হিসাবে বিবেচনা করে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে সব কিছু থেকে নিজেদের দূরে সরিয়েও রাখতে পারে। এই দুই ধরনের অবস্থারই পূর্ণ সুযোগ নিবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। শান্তি প্রতিষ্ঠাকারী ভ্রান্দাতা হিসাবে প্রত্যক্ষ হস্তক্ষেপের মাধ্যমে পরাজিত শক্তিকে আবার ক্ষমতায় অধিষ্ঠিত করে দেশকে আবার নিয়ে যাবে আগস্ট বিপ্লবের পূর্বাবস্থায়। জনগণের কিছু বোঝার আগেই এ ধরনের সুযোগ সৃষ্টি করে দেয়া কিছুতেই যুক্তিসঙ্গত হবে না। পক্ষান্তরে, আমরা যদি এই সময় কোন প্রকার দ্বন্দ্বে না গিয়ে বোঝাপড়ার মাধ্যমে সরে দাঁড়াই তবে আমার বিশ্বাস অতি অল্প সময়ের মধ্যেই খালেদ চক্রের নিজস্ব কীর্তিকলাপের মাধ্যমেই খসে পড়বে তাদের মুখোশ। স্কুলে দেশবাসী এবং সেনাবাহিনীর সদস্যরা জানতে পারবে তাদের আসল পরিচয়। সবাই যখন পরিষ্কারভাবে বুঝতে পারবে যে পরাজিত আওয়ামী বাকশালী স্বৈরশাসন এবং ভারতীয় নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করার বিনিময়ে ব্রিগেডিয়ার খালেদ তার উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্য তাদের উস্কানি এবং মদদ নিয়েই পাল্টা অভ্যুত্থান ঘটিয়েছেন, তখন যদি কোন বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করা হয় খালেদ চক্রের বিরুদ্ধে তবে সেই উদ্যোগকে স্বতঃস্ফূর্ত অভিনন্দন ও সমর্থন জানাবে দেশবাসী, ঠিক একইভাবে যেমনটি তারা জানিয়েছিল 15ই আগস্ট বিপ্লবকে। সেক্ষেত্রে জাতীয় বেইমান ও তাদের বিদেশি প্রভুদের যেকোনো হুমকির মোকাবেলায় জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশের সাথে একাত্মতা প্রকাশ করবে। জাগ্রত জনতা, সিপাহী জনতার ঐক্যের পরিপ্রেক্ষিতে কোন ষড়যন্ত্রই কার্যকরী করা সম্ভব হবে না কারও পক্ষে, যেমনটি হয়নি আগস্ট বিপ্লবের পর। দ্বিতীয়ত, আমি মনে করি জাতিকে ধোঁকা দেবার জন্য কৌশল হিসাবে ব্রিগেডিয়ার খালেদ এবং তার সহযোগীরা প্রেসিডেন্ট মোশতাককে সামনে রেখে আমাদের নিয়োজিত চিফ অফ স্টাফদের অপসারণ করে সমস্ত সামরিক বাহিনীর উপর তাদের নিয়ন্ত্রণ কায়েম করার হীন প্রচেষ্টা করছে। প্রেসিডেন্টকে দিয়ে এই কাজটি হাসিল করার পর অতি সহজেই তাকে সরিয়ে তাদের রাজনৈতিক দোসরদের ক্ষমতায় পুনর্বহাল করবে তারা। তাই আমি মনে করি, জাতীয় বেইমানদের নীলনকশা বাস্তবায়নে প্রেসিডেন্ট মোশতাকের কোনরূপ ভূমিকা রাখা যুক্তিসঙ্গত হবে না। যদি রাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাকে পালন করতেই হয় তবে সেটা তাকে করতে হবে আগস্ট বিপ্লবের চেতনার আলোকেই। তার নিজস্ব স্বকীয়তা বজিয়ে রেখেই, ব্রিগেডিয়ার খালেদ চক্রের হাতে ক্রিয়াঙ্ক হয়ে নয়।
আমার মনে হয় এ বিষয়ে ব্রিগেডিয়ার খালেদ চক্রকে পরিষ্কার করে বলে দেয়া উচিত, তারা যদি প্রেসিডেন্টের শর্ত মেনে নিতে রাজি না হয় সেক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রেসিডেন্টের ছেড়ে দেওয়াই উচিত হবে বলে মনে করি আমি। আমার বক্তব্যের আলোকে রুদ্ধদ্বার অবস্থায় আমাদের মধ্যে কিছুক্ষণ আলোচনা হলো। আমার যুক্তি মেনে নিয়ে সবাই একমত হলেন এই মুহূর্তে কোনরূপ সামরিক সংঘর্ষে যাওয়া ঠিক হবে না। ব্রিগেডিয়ার খালেদ চক্রের প্রতিনিধিদের কি বলা হবে সেটাও ঠিক করে নেওয়া হলো। একজন পাকা স্টেটসম্যান হিসাবে নিজেকে প্রমাণ করলেন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদ। প্রতিনিধিদের মুখোমুখি অত্যন্ত সাহসী ভূমিকা রাখলেন তিনি, অতি কঠোর এবং যথোপযুক্ত উত্তর দিয়েছিলেন তার নিজস্ব চরিত্রের সাথে সামঞ্জস্য রেখে। আমাদের আলোচনার পর কর্নেল মানাফ এবং মেজর মালেককে ডেকে পাঠানো হলো প্রেসিডেন্টের অফিস কক্ষে। তারা জনেই কামরায় ঢুকে প্রেসিডেন্টকে সেলুট করে দাঁড়াল, ভাব গম্ভীর পরিবেশ। আমরাও রয়েছি একপাশে। প্রেসিডেন্ট মোশতাক জানতে চাইলেন, বলো, তোমাদের কি বলার আছে? কর্নেল মানাফ ব্রিগেডিয়ার খালেদের তরফের দাবিগুলি একটা একটা করে ব্যক্ত করে প্রেসিডেন্টের জবাব জানতে চাইলেন। সব কিছু শুনে খন্দকার মোশতাক ধীর স্থিরভাবে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দৃঢ়তার সাথে বললেন, ওয়েল, আই হ্যাভ চার্ড ইউ পোটিয়েন্টলাই, গু বাক অ্যান্ড থেল চা পোলেট থে শান্তৌমিন্ট, ইফ চাই ওয়ান্ট মি টু কন্টিনিউ আস চা প্রেসিডেন্ট থেন আই শাল এগেসিউতে মি রেসপন্সিবিলিশেস এট মি ওন টার্মস ফর চা বেস্ট ইন্টারেস্ট অফ চা নেশন অ্যান্ড চা কান্ট্রি। I am not at all prepared to remain as a child of state and government to be dictated by some brigadier. Before anything I want a chain of command be restored immediately, and Khaled should allow me 3 chief of staffs to come over to Bangabhavan without any further delay. Khaled should also withdraw cha troops from cha relay station so that cha national radio and TV can resume normal broadcasting at cha soonest possible time. My priority at this time is to bring back normalke in cha country. আমার নির্দেশ যদি খালেদ মানতে রাজি না হয় তবে তাকে বলবে cha should come over to Bangabhavan and take over cha country and do whatever cha feels like. আমি একটা রিকশা ডাইকা আগামসি লাইনে জামুগা। ফিরে গেলাম চতুর্থ বেঙ্গল হেডকোয়ার্টার্সে। রাষ্ট্রপতির সাথে বৈঠক শেষ করে আমরা ফিরলাম চতুর্থ বেঙ্গল হেডকোয়ার্টার্সে। ব্রিগেডিয়ার খালেদ চাইছিলেন আমরাও তার সাথে যোগ দেই। প্রেসিডেন্টের জবাব শোনার পর কর্নেল মানাফ এবং মেজর মালেকের সঙ্গে ফিরে এলাম চতুর্থ বেঙ্গল হেডকোয়ার্টার্স এ। ব্রিগেডিয়ার খালেদ এবং অন্যান্য সবাই আমাদের ফিরে আসার প্রতীক্ষায় উদ্গ্রীব হয়েছিলেন। কর্নেল মান্নাফ সবার উপস্থিতিতে প্রেসিডেন্টের বক্তব্য হুবহু তুলে ধরলেন। প্রেসিডেন্টের বক্তব্য শুনে ব্রিগেডিয়ার খালেদ বিমর্ষ হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন খন্দকার মোশতাকের কাঁধে বন্দুক রেখে তার অভিসন্ধি হাসিল করা সম্ভব হবে না। ব্রিগেডিয়ার খালেদের চাল যে করেই হোক না কেন তিখা বৃদ্ধির অধিকারী জনাব মোশতাক ধরে ফেলেছেন এবং তাই তিনি তার ফাঁদে পা দিতে অস্বীকার করেছেন। মুহূর্তে চাপা আক্রোশে ডেটে পড়ল সবাই। কর্নেল সাফায়াত ক্ষোভে বলে উঠলেন, ও ডারি চা স্পি লিক থট। তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ব্রিগেডিয়ার খালেদ বলে উঠলেন, অ্যাল রাইট, ওয়ে শাল সে। বলেই কর্নেল সাফায়াত, ব্রিগেডিয়ার নুরুজ্জামান, ব্রিগেডিয়ার মঈন, মেজর হাফিজ, ক্যাপ্টেন ইকবাল, স্কোয়াড্রন লিডার লিয়াকত, কর্নেল রৌফ, মেজর মালেক প্রমুখকে সঙ্গে করে বেরিয়ে গিয়ে পাশের রুমে রুদ্ধদ্বার আলোচনায় বদলেন। খালেদ চক্রের মূল সমস্যা ছিল সেনা পরিষদের সাংগঠনিক শক্তি, সাধারণ সৈনিকদের মধ্যে জেনারেল জিয়ার এবং জাতীয় পরিসরে মোশতাক সরকারের জনপ্রিয়তা। আমাদের সমস্যা ছিল খালেদ চক্রের বাকশালপন্থী চেহারা উন্মোচিত না হওয়া পর্যন্ত বৃহত্তর জাতীয় স্বার্থে ২৫ বছর মেয়াদী চুক্তির আওতায় ভারতীয় প্রত্যক্ষ হস্তক্ষেপের সুযোগ না করে দেয়া। মিনিট ২০ পর তারা ফিরে এলেন নিজেদের মাঝে আলাপ আলোচনা শেষ করে। ডালিম খন্দকার মোশতাক যখন আমাদের দাবিগুলো মেনে নিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে রাজি হচ্ছেন না, সেক্ষেত্রে তাকে প্রধান বিচারপতি জাস্টিস সাইমের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, বললেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। জাস্টিস সাইমের কাছে ক্ষমতা হস্তান্তর করাটা হবে সংবিধান বিরোধী। তাঘারা আইনের মানুষ হয়ে জাস্টিস সাইম কি অসাংবিধানিকভাবে এভাবে রাষ্ট্রপতি হতে সম্মত হবেন? জবাবে প্রশ্ন করলাম আমি, ওয়েল, যেভাবেই হোক না কেন এই হস্তান্তরকে আইনসম্মত করে নিতে হবে। জাস্টিস সাইমকে রাজি করাবার দায়িত্ব আমার।
ব্রিগেডিয়ার খালেদের কথা থেকে আঁচ করতে অসুবিধা হল না কোন অদৃশ্য শুভার টানে তিনি এ ধরনের সংবিধান বহির্ভূত একটা সমীকরণের প্রচেষ্টা চালাচ্ছেন কোন একটা বিশেষ মহলের উদ্দেশ্য হাসিল করার জন্য। এ ব্যাপারে রাষ্ট্রপতির সাথে আলাপ না করে আমরা কিছুই বলতে পারব না স্যার। আপনি আপনার প্রতিনিধিদের আমাদের সাথে দিয়ে দেন, বঙ্গভবনে ফিরে রাষ্ট্রপতির সাথে আলাপের পর তার জবাব তারা আপনার কাছে নিয়ে আসবেন। বেশ ভাই হবে, সম্মত হলেন ব্রিগেডিয়ার খালেদ। ওয়েল সির, ইফ চারি ইজ নোচিং এলস ফ্রম ইয়োর সিড থেন আই থিং ওয়ে শোল্ড লিয়াভে নো। বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। সেই ঋণে অপ্রত্যাশিতভাবে খালেদ ভাই বললেন, ডালিম, একটা কথা আমরা জানি তুমি, নূর, পাশা, শাহরিয়ার, হুদা, রাশেদ, মহিউদ্দিনও অন্যান্যরা সবাই নিঃস্বার্থ দেশপ্রেমিক। স্বাধীনতা যুদ্ধকাল থেকেই দেশ ও জাতি সম্পর্কে আমাদের ধ্যানধারণাও প্রায় এক। আমাদের তরফ থেকে আমি পরিষ্কারভাবে বলছি, কর্নেল রশিদ এবং কর্নেল ফারুক ছাড়া কারও বিরুদ্ধেই আমাদের তেমন কোন অভিযোগ নেই। রেচার ওয়ে একপেকন্ট ইয়োর কা অপারেশন টু ফালিল ও ড্রিয়ামস আই রিকোয়েস্ট ইয়ারনেস্টলাই প্লিজিএন ইউএস অ্যান্ড স্ট্রিংচান ওর হান্টস ফোর চা শোস। ব্রিগেডিয়ার খালেদের কথা শুনে কিছুটা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। অভাবনীয় প্রত্যাশা, বুঝতে পারছিলাম না তার এ প্রস্তাবে কতটুকু আন্তরিকতা রয়েছে। পাল্টাকু দাতার তাৎপর্য কি ব্রিগেডিয়ার খালেদ এবং তার দোসররা বুঝতে পারছেন না? এটা অসম্ভব। আর সব বুঝে শুনে এ ধরনের প্রস্তাব রাখার মানে হলো এটাও একটি অতি সুম চাল। প্রেসিডেন্টের মতো আমাদেরও এই রাষ্ট্রবিরোধী চক্রান্তে জড়িয়ে ফেলতে চাইছেন চক্রান্তকারীরা। একটু ভেবে নিয়ে আমি জবাব দিলাম, স্যার, এখন পর্যন্ত নিজেদের সম্পর্কে ভাববার কোন সময়ই তো পেলাম না। তাছাড়া ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সবার সাথে আলাপ আলোচনা করা ছাড়া আমাদের পক্ষে কিছুই বলা সম্ভব নয়। আলোচনার মাধ্যমেই ঠিক করা হবে আমাদের কি করা উচিত এবং আমরা কি করব। স্যার, আপনার সপক্ষে যারা রয়েছে তাদের অনেকেই 15ই আগস্টের বৈপ্লবিক অভ্যুত্থানের সময় আমাদের সপক্ষেই ছিল। এ সম্পর্কে আপনিও অবগত রয়েছেন। আমি সবাইকে উদ্দেশ্য করেই বলছি, জেনারেল জিয়া আমাদের কিংবা আগস্ট বিপ্লবের তথা মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন অথবা সেনাবাহিনীর স্বার্থ রক্ষা করে যোগ্য নেতৃত্ব দিতে বাধ্য হয়েছেন, এর কোনোটাই আমরা যুক্তিসঙ্গত মনে করি না। এ ধরনের অভিযোগ এবং প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করি আমরা। বিনা কারণে তার প্রতি দৃষ্টিভঙ্গি বদলিয়ে তার উপর অনাস্থা আনার অজুহাতে এই ধরনের একটা জাতীয় সংকট সৃষ্টি করার উদ্যোগ কখনোই গ্রহণযোগ্য বলে বিবেচিত হতে পারে না। আপনাদের শক্তি বৃদ্ধি করার প্রস্তাবর পরিপ্রেক্ষিতে শুধু এতটুকুই বলব, 15ই আগস্টের চেতনা এবং 3রা নভেম্বরের উদ্দেশ্য এক নয়। 15ই আগস্ট এবং 3রা নভেম্বরের ঘটনা কোন দিনই বাংলাদেশের ইতিহাসে একইভাবে লেখা হবে না। স্বৈরশাসন ও একনায়কত্বের নাগপাশ এবং বিদেশি প্রভুদের জাতাকল থেকে দেশ ও জাতিকে মুক্ত করে স্বাধীনতার চেতনা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাস্তবায়নের পথ খুলে দেবার জন্যই সংঘটিত হয়েছিল 15ই আগস্টের মহান বিপ্লব। আগস্ট বিপ্লবের সফলতা এবং এর প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন এক উজ্জ্বল অবিস্মরণীয় মাইলফলক হয়ে চিহ্নিত হবে বাংলাদেশের ইতিহাসে। আপোষহীন সংগ্রামী বাংলাদেশিদের জন্য জাতীয়তাবাদী এবং গণতান্ত্রিক চেতনার প্রতিভূ হিসাবে চিরভাস্বর হয়ে থাকবে 15ই আগস্টের ঐতিহাসিক পট পরিবর্তন। পক্ষান্তরে 3রা নভেম্বরের ঘটনা প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর জাতীয় স্বার্থ বিরোধী চক্রান্তের কালো অধ্যায় হিসাবেই চিহ্নিত হবে ইতিহাসে। জানি, আমার এই বক্তব্য ঠিক এই মুহূর্তে আপনাদের কারো কাছেই গ্রহণীয় নয়, কিন্তু অদূর ভবিষ্যতই আমার কথার সত্য মিথ্যা যাচাই করবে। আমাদের ভবিষ্যৎ সম্পর্কে যে সিদ্ধান্তই আমরা গ্রহণ করি সেটা যথাসময়ে আপনারা জানতে পারবেন। এভাবেই ব্রিগেডিয়ার খালেদ এবং তার সহযোগীদের সাথে বোঝাপড়া শেষ করে বঙ্গভবনে ফিরে এলাম। সঙ্গে এসেছিলেন তাদের দুই প্রতিনিধি কর্নেল মান্নাফ এবং মেজর মালেক। পথে নূর আমায় বলল, স্যার, আপনি যেভাবে ব্রিগেডিয়ার খালেদকে কথাগুলো বলছিলেন তাতে আমি কিন্তু বেশ কিছুটা শঙ্কিতই হয়ে উঠেছিলাম। নূরের কথার কোন জবাব না দিয়ে গাড়ি চালাচ্ছিলাম আর ভাবছিলাম যুক্তিসঙ্গত কথাই বলেছে নূর। এতটা খোলাখুলিভাবে ওই ধরনের কথা বলাটা নিঃসন্দেহে ছিল একটা বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ কাজ। কোন চিন্তা ভাবনা ছাড়াই কথাগুলি বেফাঁস বেরিয়ে এসেছিল মুখ দিয়ে অটোম্যাটিক্যালি।
নিঃস্বার্থভাবে কোন সঠিক এবং মহৎ উদ্দেশ্য নিয়ে এগুলে প্রয়োজনীয় সাহসিকতা হয়তো বা আল্লাহ আলাই মুগিয়ে দেন। বঙ্গভবনে ফিরে এসে প্রেসিডেন্টকে জানালাম, চক্রান্তকারীরা জাস্টিস সাইমের মাধ্যমে ক্ষমতা পুনর্দখলের পরিকল্পনা গ্রহণ করেছে। সব শুনে প্রেসিডেন্ট মোশতাক জাস্টিস সাজেমের কাছে ক্ষমতা হস্তান্তর করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি নেবার সিদ্ধান্ত গ্রহণ করেন। তার এ সিদ্ধান্তের কথা জেনে নিয়ে কর্নেল মান্নাফ এবং মেজর মালেক বঙ্গভবন থেকে ফিরে যান।